একবার কল্পনা করা যাক, ধরুন কোনো এক শান্ত শহরের একটা কালচারাল সেন্টারের বাইরের পার্কিং লট। হুম ঘড়ির কাঁটায় তখন বেশ সন্ধ্যা। হ্যাঁ, সাধারণ মানুষ নিজেদের দৈনন্দিন কাজ সেরে বাড়ি ফিরছেন। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ আর একটা পিকআপ ট্রাকের স্টিয়ারিংয়ে লুটিয়ে পড়া একজনের নিথর দেহ। সাধারণ চোখে দেখলে এমন কোনো ঘটনা ঘটলে আমরা একে স্রেফ আইন শৃঙ্খলার অবনতি বা স্থানীয় পুলিশের একটা তদন্তের বিষয় হিসেবেই ধরে নিই, তাই না? একদম। চারপাশটা হলুদ পুলিশ টেপ দিয়ে ঘিরে ফেলা হয়, আর আর আমরা উত্তরের অপেক্ষায় থাকি। কারণ এটা নিতান্তই একটা অপরাধমূলক ঘটনা। একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, মানে স্থানীয় আদালতের বিচার কাঠামো এর বিচার হওয়ার কথা। ঠিক, কিন্তু যখন আমরা একটু পিছন ফিরে পুরো দৃশ্যটা দেখি, তখন ওই সাধারণ পার্কিং লটটা যেন রাতারাতি আন্তর্জাতিক ভূ রাজনীতি, গুপ্ত হত্যা আর আন্তর্জাতিক আইনের এক বিশাল জটিল দাবা খেলায় পরিণত হয়। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে যায় যে সাধারণ বিচারের মাপকাঠিগুলো আর কাজই করে না। আর আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই জায়গাটিতেই আলোকপাত করব। ভারত এবং কানাডার মধ্যকার ওই যে 2023 থেকে 2025 সালের অভূতপূর্ব কূটনৈতিক সংকট, সেটারই চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি আমরা। কিভাবে সারের ওই পার্কিং লট থেকে শুরু হওয়া একটা ঘটনা দুটো দেশকে একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিল, সেটাই আমরা বোঝার চেষ্টা করব। আর এই পুরো ধাঁধাটা সমাধান করার জন্য আজ আমরা একটা অত্যন্ত ভীষণ ব্যতিক্রমী একটা পেপারের সাহায্য নিচ্ছি। হ্যাঁ, এটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারত কানাডা দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উপর আয়োজিত একটি জাতীয় স্তরের সেমিনারে উপস্থাপিত হয়েছিল। আর এই পেপারটি যার লেখা, তার পরিচয়টা একটু চমকপ্রদ। তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর স্তরের একজন ছাত্র। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, তিনি একজন ছাত্র, প্রথাগত অর্থে কোনো গবেষক নন। তার নাম রিতম দাস। একদম। ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি একজন তীক্ষ্ণ চিন্তাবিদ হিসাবে পরিচিত এবং ভারতের সাধারণ মানুষের তুলনায় তার আইকিউ বা বুদ্ধিমত্তার মাত্রা অনেকটাই বেশি। তবে তার সবচেয়ে বড় পরিচয় হল মানব ইতিহাসের অন্যতম বৈপ্লবিক সামাজিক তত্ত্ব, নব্যতন্ত্র বা নেভিয়াতন্ত্র দর্শনের স্রষ্টাও তিনি। হ্যাঁ, তার এই প্রখর বিশ্লেষণ ক্ষমতার ছাপ আজকের এই আলোচনাতেও স্পষ্ট। তবে মূল আলোচনায় প্রবেশের আগে একটা বিষয়ে খুব স্পষ্টভাবে আমাদের শ্রোতাদের জন্য জানিয়ে রাখা প্রয়োজন। এই সোর্স মেটেরিয়ালে কানাডার লিবারেল বা পশ্চিমা দৃষ্টিভঙ্গি এবং অন্যদিকে ভারতের হিন্দু জাতীয়তাবাদী বা ডানপন্থী রাজনীতির নানা প্রসঙ্গ অত্যন্ত নিখুঁতভাবে এবং খোলামেলাভাবে উঠে এসেছে। একদম ঠিক। আমরা উভয়েই স্পষ্ট করে জানাতে চাই যে আমরা কোনো রাজনৈতিক মতাদর্শ বা পক্ষকে কিন্তু সমর্থন করছি না। আমাদের কাজ কেবল মূল নথিতে থাকা তথ্য, প্রমাণ এবং ধারণাগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা। ঠিক আছে, চলুন বিষয়টির পড়তে পড়তে বিশ্লেষণ করা যাক। এই সংকটের শেকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে 2023 সালের 18 জুন তারিখে। ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে হরদীপ সিং নিজ্জার নামের ওই ব্যক্তিকে তার ট্রাকের ভেতর গুলি করে হত্যা করা হয়। হ্যাঁ, ওই পার্কিং লটের ঘটনাটা। ঠিক। এই ঘটনাটি হয়তো কানাডার অভ্যন্তরীণ আইনি বিষয় হয়েই থেকে যেত যদি না 18 সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে দাঁড়িয়ে একটি রীতিমতো বিস্ফোরক বিবৃতি দিতেন। বাপরে, সে এক বিশাল ঘটনা ছিল। তিনি প্রকাশ্যে অভিযোগ করেন যে এই হত্যাকাণ্ডে ভারতীয় গুপ্তচর বা ইন্টেলিজেন্স এজেন্টের যুক্ত থাকার, তার ভাষায় বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। ভারত তো সাথে সাথে একে অযৌক্তিক আর উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেয়। এখান থেকেই দুই দেশের সরকারি অবস্থানের এক অদ্ভুত বৈপরীত্য শুরু হয়। এটাকে আমার একটা অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমের মতো মনে হয়। দৃষ্টিভ্রম ধরুন, দুজনে একই ছবির দিকে তাকিয়ে আছে, কিন্তু সম্পূর্ণ আলাদা দুটো জিনিস দেখছে। কানাডা যখন নিজের দিকে তাকাচ্ছে, তারা দেখছে একজন ফ্লাম্বান, একজন কমিউনিটি লিডার আর একজন অধিকার কর্মীকে। কানাডার যুক্তি হল তার রাজনৈতিক মতাদর্শ বা বাক স্বাধীনতা ক্যানাডিয়ান চার্টার অফ রাইটসের অধীনে সম্পূর্ণ সুরক্ষিত। অথচ ভারত যখন এই একই ছবির দিকে তাকাচ্ছে, তারা দেখছে একজন ভয়ঙ্কর সন্ত্রাসীকে। 2020 সালে ভারতের ইউএপিএ বা আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী নিজ্জরকে আগেই সন্ত্রাসী হিসাবে ঘোষণা করা হয়েছিল। এই ইউএপিএ আইনটি নিয়ে একটু বলার দরকার।
এই আইন রাষ্ট্রকে ক্ষমতা দেয় দীর্ঘস্থায়ী বিচার প্রক্রিয়ার আগেই জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো ব্যক্তিকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার। কানাডার আইনি ব্যবস্থার কাছে এই ধরনের পদক্ষেপ মৌলিক মানবাধিকারের পরিপন্থী মনে হতে পারে, কিন্তু ভারতের কাছে এটি জাতীয় নিরাপত্তা রক্ষার হাতিয়ার। অর্থাৎ দুজনের সংজ্ঞাই একেবারে বিপরীত মেরুর। কিন্তু ভারতের এই ক্ষোভ বা কানাডার উপর বিরক্তি তো শুধু 2020 সালের একটা আইনের কাগজ বা নিজ্জরকে নিয়ে শুরু হয়নি। এই রাগের শেকড় তো অনেক গভীরে, তাই না? এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই দ্বন্দ্বের মূল কারণটা লুকিয়ে আছে 4 দশক পুরানো একটি ঐতিহাসিক ক্ষতের মধ্যে। আচ্ছা। আমাদের ফিরে তাকাতে হবে 1985 সালের দিকে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 বোমা হামলার মর্মান্তিক ঘটনায়। কানাডার মন্ট্রিয়াল থেকে ছেড়ে আসা সেই বিমানে খলিস্তানি চরমপন্থীরা বোমা রেখেছিল, যা আটলান্টিক মহাসাগরের ওপর বিস্ফোরিত হয়। 329 জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল তাতে। হ্যাঁ, এটি শুধু ভারতের নয়, কানাডার ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। আর মজার বা বলা ভালো মর্মান্তিক বিষয়টা হলো, সেই হামলার নিহতদের বেশিরভাগই ছিলেন খোদ ক্যানাডিয়ান নাগরিক। তা সত্ত্বেও ভারতের মনে কানাডার প্রতি এত ক্ষোভ কেন জমা হলো? কারণ ওই হামলার আগে এবং পরে কানাডার ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাগুলোর চূড়ান্ত ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে গত প্রায় 4 দশক ধরে কানাডা নিজেদের মাটিতে খলিস্তানি চরমপন্থীদের কার্যকলাপ, মানে তাদের তহবিল সংগ্রহ এবং রাজনৈতিক সংগঠনের বিষয়ে এক অদ্ভুত নীরবতা পালন করে এসেছে। বুঝতে পারছি। ভারত যখন বারবার আন্তর্জাতিক মঞ্চে বলছে যে কানাডা তাদের মাটিতে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তখন তাদের অবচেতনে সে 1985 সালের দগদগে ক্ষতটাই কাজ করছে। তারা মনে করে কানাডা কখনোই ভারতের নিরাপত্তাকে নিজেদের নিরাপত্তার মতো গুরুত্ব দিয়ে দেখেনি। আচ্ছা, ঐতিহাসিক প্রেক্ষাপটটা বুঝলাম। ভারতের একটা দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে এবং সেটা অমূলক নয়। কিন্তু এখানে আমার একটা বড় খটকা লাগছে। কি খটকা? ভারতের অভিযোগ যদি ঐতিহাসিক দিক থেকে সত্যও হয়, তবে পশ্চিমা বিশ্ব এই নির্ঝর হত্যাকাণ্ডের পর এত তীব্র প্রতিক্রিয়া দেখালো কেন? কেন রাতারাতি আমেরিকা, ব্রিটেন বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ভারতের বিরুদ্ধে কানাডার পাশে এককাট্টা হয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রীতম দাসের পেপারটি আন্তর্জাতিক সম্পর্কের একটি অঘোষিত সত্য আমাদের সামনে তুলে ধরে। আন্তর্জাতিক সম্পর্কে ফেনেমোর এবং সিঙ্কিকের একটি বিখ্যাত তত্ত্ব আছে, নর্ম ডাইনামিক্স বা আন্তর্জাতিক নিয়মের প্রয়োগ। এটা তো বলে যে আন্তর্জাতিক নিয়মকানুনগুলো সময়ের সাথে সাথে সবার জন্য সমানভাবে বিকশিত হয়, তাই তো? হ্যাঁ, কিন্তু রীতম এই তত্ত্বের সমালোচনা করে একে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। তিনি বলছেন হেজমনিক নর্ম সিলেক্টিভিটি বা আধিপত্যবাদী নিয়মের বস্তুনিষ্ঠ প্রয়োগের কথা। এর মানে কি দাঁড়ায়? এর মানে হল আন্তর্জাতিক নিয়মগুলো সবার জন্য সমানভাবে কাজ করে না, বরং যে দেশটা কাজটা করছে তার ক্ষমতার ওপর ভিত্তি করে ওই নিয়মের প্রয়োগ বা নাম সম্পূর্ণ পাল্টে যায়। এটা কিভাবে কাজ করে? মানে একটা উদাহরণ দিয়ে যদি আমরা দেখি। তুলনামূলক চিত্রটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হবে। 2011 সালে আমেরিকা যখন পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে অ্যাবোটাবাদে ঢুকে ওসামা বিন লাদেনকে হত্যা করল। হ্যাঁ, বিখ্যাত অপারেশন নেপচুন স্পিয়ার। ঠিক। বা আরও সাম্প্রতিককালে 2020 সালে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানি জেনারেল কাসেম সুলেইমানিকে হত্যা করল, তখন পশ্চিমা বিশ্ব তাকে কি আখ্যা দিয়েছিল? তারা বলেছিল এটা কাউন্টার টেররিজম বা কৌশলগত প্রয়োজনে আত্মরক্ষা। ঠিক। কিন্তু ভারত যখন কানাডার মাটিতে কথিতভাবে একটি গুপ্তহত্যা চালালো, তখন কিন্তু পশ্চিমা বিশ্ব তাকে আত্মরক্ষা বলল না। তখন রাতারাতি তাকে বলা হলো আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বা ট্রান্সন্যাশনাল রিপ্রেশন। আচ্ছা। লক্ষ্য করুন, অন্য দেশের সীমানায় ঢুকে নিজের দেশের শত্রুকে হত্যা করার মূল শারীরিক কাজটা কিন্তু দুই ক্ষেত্রেই এক। শুধু যে দেশটা করছে তার ভূ-রাজনৈতিক ক্ষমতার উপর ভিত্তি করে নিয়মের নাম পাল্টে যাচ্ছে। কিন্তু একটু দাঁড়ান, আমি এখানে একটু দ্বিমত পোষণ করছি। সুলেইমানির মতো একজন সামরিক জেনারেল আর সারের একজন প্লাম্বার বা স্থানীয় নেতার মধ্যে তো বিশাল পার্থক্য আছে, তাই না? সেটা ঠিক। সুলেইমানি তো একটা সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের মানুষ ছিলেন, যিনি রীতিমতো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে পরিচালনা করতেন। তাকে অন্য দেশে গিয়ে ড্রোন মেরে উড়িয়ে দিলে তো সেটা আন্তর্জাতিক আইনের আরও অনেক বড় লঙ্ঘন হওয়ার কথা। কিন্তু সেটাকে সবাই হাততালি দিয়ে মেনে নিল। এটা তো অনেকটা একটা প্রাইভেট ক্লাবের মতো মনে হচ্ছে।
মানে ভিআইপিদের তৈরি এমন এক ক্লাব যেখানে নিয়মগুলো শুধু সাধারণ সদস্যদের জন্য, ভিআইপিদের নিজেদের তা মানতে হয় না। যদি আমরা এই বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে এই প্রাইভেট ক্লাবের আসল রূপটা ধরা পড়বে। আপনি যে ক্লাবের কথা বলছেন, আন্তর্জাতিক গোয়েন্দা দুনিয়ায় তার একটা নাম আছে, 5 আইজ গোয়েন্দা জোট। ও 5 আইজ? হ্যাঁ, আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই 5টি দেশ মিলে নিজেদের মধ্যে বিশ্বের যাবতীয় নজরদারি এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান করে। এবং এই ক্লাবই ঠিক করে কে সন্ত্রাসী আর কে নয়। কিন্তু খালিস্তানি গোষ্ঠীগুলোকে তারা কখনোই সন্ত্রাসী তালিকায় ফেলে না, যদিও 1885 সালে সেই মর্মান্তিক ইতিহাস তাদের খুব ভালো করেই জানা আছে। একদম। কিন্তু কেন? তারা তো ভারতের মিত্রদেশ বলেই দাবি করে। এখানে কাজ করে গ্লোবাল কাউন্টার টেরোরিজম রেজিমের একটি কাঠামোগত পক্ষপাত। এই দেশগুলো খুব ভালো করে জানে যে এশিয়াতে চীনের প্রভাব ঠেকাতে তাদের ভারতকে কাউন্টারওয়েট বা প্রতিষেধক হিসেবে দরকার। কৌশলগত পার্টনারশিপ। কিন্তু অন্যদিকে নিজেদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রবাসী শিখ ভোট ব্যাংকও তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তারা একটা সুবিধাজনক মাঝামাঝি রাস্তা নিয়ে চলে, যেখানে ভারতের সাথে ব্যবসাও হবে, আবার নিজেদের ভোট ব্যাংকও অক্ষুণ্ণ থাকবে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, পশ্চিমা বিশ্বের একটা চরম দ্বিমুখী নীতি আছে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। ভারত এবং কানাডা দুটি দেশই তো অভিজ্ঞ রাজনৈতিক নেতাদের দ্বারা পরিচালিত। হ্যাঁ, তা তো বটেই। যদি দুই পক্ষেরই নিজস্ব শক্ত যুক্তি এবং বাধ্যবাধকতা থাকে, তবে তারা কেন একটা গোপন কূটনৈতিক সমাধানের পথে হাঁটল না? মানে পর্দার আড়ালে? হ্যাঁ, সাধারণত আন্তর্জাতিক স্তরে বড় বড় দেশের মধ্যে এভাবেই তো পর্দার আড়ালে রেড ফোনে কথা বলে ঝামেলা মেটানো হয়। তারা কেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে একে অপরের দিকে এভাবে কাদা ছোড়াছুড়ি শুরু করল, যাতে পুরো বিশ্ব ব্যাপারটা চেনে যায়? কারণ দুই দেশের নেতারাই নিজেদের তৈরি করা ফাঁদে, অর্থাৎ নিজেদের দেশের অভ্যন্তরীণ রাজনীতির কাছে জিম্মি ছিলেন। এখানে রিতাম দাসের পেপারটি রবার্ট প্যাটনামের 2 লেভেল গেম থিওরি খুব সুন্দরভাবে ব্যবহার করে এই অচলাবস্থাকে ব্যাখ্যা করেছে। 2 লেভেল গেম থিওরি? হ্যাঁ, প্যাটনাম বলেছেন, একজন রাষ্ট্রনেতা কখনোই শুধু একটা মঞ্চে খেলেন না। তাকে একই সাথে দুটো দাবা বোর্ডে খেলতে হয়। একটি হলো আন্তর্জাতিক মঞ্চ বা অন্য দেশের সাথে সম্পর্ক, এবং অন্যটি হলো দেশের ভেতরের রাজনীতি বা অভ্যন্তরীণ জোটের। ঠিক এখানেই বিষয়টা ভীষণ চমকপ্রদ হয়ে ওঠে। প্যাটনামের তথ্য অনুযায়ী আপনি আন্তর্জাতিক বোর্ডে এমন কোনো চাল দিতে পারবেন না যার ফলে দেশের ভেতরের বোর্ডের খেলায় আপনাকে হারতে হয়। একদম ঠিক ধরেছেন। এটা তো একটা হাই স্টেকস পোকার গেমের মতো হয়ে গেল। দুই খেলোয়াড় টেবিলে বসে আছে, বিশাল বাজি ধরা হয়েছে। কিন্তু সমস্যা হলো, টেবিলের নিচে দুই খেলোয়াড়ের পিঠেই বন্দুক ঠেকানো আছে। কেউই হার মানতে বা এক পাও পিছু হটতে পারবে না। একেবারে নিখুঁত উপমা দিয়েছেন আপনি। চলুন, কানাডার ক্ষেত্রে সেই বন্দুকটা কি ছিল সেটা দেখি। জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার তখন পার্লামেন্টের সংখ্যাগরু। তারা কোনোভাবেই নিজেদের জোরে ক্ষমতায় টিকে ছিল না। কোয়ালিশন সরকার ছিল। হ্যাঁ, তাদের টিকে থাকার জন্য জগমিত সিংয়ের নিউ ডেমোক্র্যাটিক পার্টি বা এনডিপি সমর্থনের ওপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছিল। আর এই জগমিত সিং এবং তার দলের খলিস্তানি আন্দোলনের প্রতি এক ধরনের প্রকাশ্য সহানুভূতি রয়েছে। তার উপরে তো অন্টারিও এবং ব্রিটিশ কলম্বিয়ার মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিপুল সংখ্যক শিখ প্রবাসীদের ভোটের হিসাব রয়েছে। ঠিক এই অবস্থায় ভারতের সাথে গোপনে আপোস করার বা চুপচাপ বিষয়টা মিটিয়ে নেবার অর্থ কি হতো জানেন? এর অর্থ হতো নিজ দেশে ওই নির্দিষ্ট ভোট ব্যাংকের কাছে এবং জোট সঙ্গীর কাছে জাতিগত বিশ্বাসঘাতকতা। তাহলে ট্রুডোর সরকার তো পড়েই যেত। ট্রুডোর রাজনৈতিক ক্যারিয়ার হয়তো পরের দিনই শেষ হয়ে যেত। প্যাটনামের ভাষায় একে বলে উইনসেট কোল্যাপস, অর্থাৎ কূটনৈতিক সমাধানের কোনো রাস্তাই আর খোলা নেই। আমি বুঝতে পারছি। ট্রুডোর পিঠে ঠেকানো বন্দুকটা ছিল তার সংখ্যালঘু সরকার বাঁচানোর লড়াই। তাহলে মোদির পিঠে ঠেকানো বন্দুকটা কি ছিল? মোদি তো আর সংখ্যালঘু সরকার চালাচ্ছিলেন না। মোদি বা ভারতের বাধ্যবাধকতাটা কাঠামোগত দিক থেকে আলাদা হলেও সমান শক্তিশালী ছিল। প্রধানমন্ত্রী মোদি এবং তার দল বিজেপি গত 1 দশক ধরে দেশের ভেতরে একটা অত্যন্ত সুনির্দিষ্ট রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ তৈরি করেছে। কীরকম ন্যারেটিভ?
তারা হিন্দু জাতীয়তাবাদী ঐক্য গড়ে তোলার জন্য খলিস্তান ইস্যু এবং জাতীয় নিরাপত্তাকে দেশের অস্তিত্ব রক্ষার সংকট হিসেবে তুলে ধরেছে। তারা নিজেদের এমন এক স্ট্রং ম্যান বা লৌহ মানব সরকার হিসেবে প্রজেক্ট করেছে যারা সন্ত্রাসবাদের সাথে কোনো অবস্থাতেই আপোস করে না। আমি সমীকরণটা ধরতে পারছি। মোদি যদি আন্তর্জাতিক চাপের মুখে কানাডার কাছে মাথা নত করতেন বা একটুও নমনীয় হতেন, তবে দেশের ভেতরে তাদের তৈরি করা সেই শক্তিশালী লৌহমানব ইমেজের সম্পূর্ণ পতন ঘটত। ঠিক তাই। বিরোধী দলগুলো বলতো যে সরকার শুধু মুখেই বড় কথা বলে, কিন্তু পশ্চিমাদের ধমক খেয়ে পিছিয়ে এসেছে। এটা তাদের রাজনৈতিক ব্র্যান্ডিংয়ের জন্য চরম ক্ষতিকর হতো। একেবারে সঠিক বিশ্লেষণ। দুজনের কেউই 1 ইঞ্চিও জায়গা ছাড়তে পারল না, কারণ আন্তর্জাতিক মঞ্চে 1 ইঞ্চি ছাড়ার অর্থ হল দেশের রাজনীতিতে নিজেদের গদি টলমল করে তোলা। এবং ঠিক এই কারণেই একটা সম্পূর্ণ দ্বিপাক্ষিক অচলাবস্থা বা ডেডলক তৈরি হল। পশ্চিমা বিশ্বের কাঠামোগত পক্ষপাতিত্ব বুঝলাম, অভ্যন্তরীণ রাজনীতির এই সাংঘাতিক ফাঁদটাও পরিষ্কার হলো। কিন্তু এখানে আমার একটা খুব সাধারণ প্রশ্ন আছে। বলুন। যদি ভারত জানত যে পশ্চিমা বিশ্ব তাদের ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে বসে আছে এবং কানাডা কোনোভাবেই তাদের কথা শুনবে না, তবে ভারত কি এই পুরো পরিস্থিতিটা আরেকটু পেশাদারিত্বের সাথে সামলাতে পারত না? এটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। পেপারটা কিন্তু পোস্ট কলোনিয়াল আইআর থিওরি দিয়ে ভারতের নিজেদের কিছু মারাত্মক ভুলের কথাও বলেছে। ভারত কি এই জায়গায় এসে একটু বেশি কাঁচা কাজ করে ফেলল না? হ্যাঁ, এবং এই অংশটি সম্ভবত রিতমের পেপারের সবচেয়ে তীক্ষ্ণ বিশ্লেষণ। পোস্ট কলোনিয়াল বা উত্তর ঔপনিবেশিক তত্ত্ব আমাদের দেখায় যে বৈশ্বিক নিরাপত্তার এই যে নিয়মকানুনগুলো, এগুলো মূলত পশ্চিমা দেশগুলোর তৈরি। তারা সবসময়ই অপশ্চিমা দেশগুলোর, যেমন ভারতের, যৌক্তিক নিরাপত্তাজনিত দাবিকে অবজ্ঞা করে এসছে। কিন্তু একই সাথে এটি ভারতের একটি বিশাল প্যারাডক্স বা স্ববিরোধিতাও তুলে ধরে। প্যারাডক্সটা ঠিক কীরকম? ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজেকে গ্লোবাল সাউথের নেতা হিসেবে দাবি করে। তারা সবসময় পশ্চিমা আধিপত্যবাদ এবং অন্য দেশের বিষয়ে তাদের নাক গলানোর কড়া সমালোচনা করে। অথচ ভারত যখন নিজে অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে শক্তিশালী হচ্ছে, তখন সে নিজেই সেই পশ্চিমা আধিপত্যবাদীদের মতোই অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের পথ বেছে নিচ্ছে। ঠিক, তারা যাদের সমালোচনা করছে প্রকারান্তরে তাদেরই অনুকরণ করছে। অর্থাৎ যারা নিয়ম বানিয়েছে তাদের গালাগাল করেও ভারত তাদেরই নিয়ম ভাঙার স্টাইলটা কপি করার চেষ্টা করছে। কিন্তু সমস্যা হলো ভারত তো সেই কাজটাও ঠিকমতো করতে পারল না। একদমই পারেনি। রিতম দাসের পেপারটি বলছে যে ভারত এই গুপ্তহত্যার ক্ষেত্রে চরম অপেশাদারিত্ব দেখিয়েছে, যাকে তিনি সেলফ ইনফ্লিক্টেড উন্ডস বা নিজেদের পায়ে নিজেরা কুরুল মারা বলে উল্লেখ করেছেন। ঠিক তাই। ভারত অন্তত দুটো জায়গায় নিজেদের মারাত্মক ক্ষতি করেছে। প্রথমত, ইন্টেলিজেন্স বা গোয়েন্দা ব্যর্থতা। যদি ধরে নিই যে ভারত সত্যি এই কাজ করেছে, তবে তাদের পদ্ধতি ছিল অভাবনীয় রকমের অপেশাদার। কিভাবে? সিআইএ বা মসাদের মতো সংস্থাগুলো যখন বিদেশে অপারেশন চালায়, তাদের একেবারে নিশ্ছিদ্র প্রফেশনাল নেটওয়ার্ক থাকে। কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থায় রিক্রুট করেছে প্রফেশনাল স্পাইদের বদলে ক্রিমিনাল প্রক্সি বা স্থানীয় অপরাধী এবং গ্যাংস্টারদের। কিন্তু কেন? এটা কি তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল, নাকি কানাডায় তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ওই স্তরে তৈরি ছিল না? সম্ভবত দুটোই। কিন্তু স্থানীয় অপরাধীদের ভাড়ায় খাটানোর সবচেয়ে বড় বিপদ হল এরা খুব সহজেই ভুল করে ফেলে এবং কানাডিয়ান পুলিশের মতো উন্নত আইন শৃঙ্খলারক্ষী বাহিনীর হাতে সহজেই ধরা পড়ে যায়। এরা ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যায়। ফোন কল বা মেসেজ থেকে যায়। হ্যাঁ, এর ফলে কি হলো? আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তির সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে প্লজিবল ডিনায়াবিলিটি বা বিশ্বাসযোগ্য অস্বীকার করার ক্ষমতা। অর্থাৎ কাজটা আপনি করেছেন, কিন্তু প্রমাণ এমনভাবে মুছেছেন যে আপনি অস্বীকার করলে সবাই সেটা বিশ্বাস করতে বাধ্য হবে। আর ক্রিমিনাল প্রক্সি ব্যবহার করার ফলে ভারতের সেই প্লজিবল ডিনায়াবিলিটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। কানাডা খুব সহজেই প্রমাণগুলো জোগাড় করে ফেলল। ঠিক তাই। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? ভারত শুধু পশ্চিমাদের বানানো গেমটাই খেলতে গেল না, বরং সেই গেম খেলতে গিয়ে নিজেদের ইন্টেলিজেন্সের দুর্বলতাও ফাঁস করে দিল। কিন্তু পেপারে বলা ভারতের দ্বিতীয় ভুলটা কি? এটা কি দেশের ভেতরের রাজনীতির সাথে জড়িত? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। হ্যাঁ, দ্বিতীয় ভুলটা হল দেশের ভেতরে রাজনৈতিক ফায়দার জন্য খলিস্তানি হুমকিকে গত 1 দশকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা।
মানে তিলকে তাল করা। ভারত সরকার এবং শাসক দল দেশের ভেতরে ভোট ব্যাংকের মেরুকরণের জন্য এমন অনেক কিছুকেই খলিস্তানি বলে দেগে দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে ভারতের বিশ্বাসযোগ্যতাকে একেবারে তলানিতে এনে ঠেকিয়েছে। আপনার কথা শুনে আমার 2020-21 সালের সেই বিশাল কৃষক আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছে। একদম সঠিক উদাহরণ টেনেছেন। সেই কৃষক আন্দোলন ছিল মূলত পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের শান্তিপূর্ণ একটা আন্দোলন, কিন্তু রাজনৈতিক ফায়দা লোটার জন্য এবং আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য শাসক দলের অনেক নেতা এবং কিছু মিডিয়া ওই কৃষকদের খলিস্তানি তকমা দিয়ে দিয়েছিল। এটা তো অনেকটা সেই বাঘেলো গল্পের মতো হয়ে গেল। হ্যাঁ, ঠিক তাই। দেশের ভেতরে রাজনৈতিক স্বার্থে আপনি এতবার মিথ্যে খলিস্তানি জুজু দেখিয়েছেন যে বিশ্ববাসী ধরে নিয়েছে আপনি রাজনৈতিক বিরোধীদের দমানোর জন্যই এ শব্দটা ব্যবহার করেন। তাই যখন সত্যি আন্তর্জাতিক স্তরে নিরাপত্তার প্রশ্ন এলো, যখন সারেতে বসে সত্যিই কেউ একটা বড় বিপদের ছক কষছে বলে ভারত বিশ্বকে সতর্ক করতে চাইল, ভারত আবারও সেই পুরনো রাজনৈতিক খেলা খেলছে। চমৎকার বলেছেন। আপনি যখন অভ্যন্তরীণ রাজনীতির প্রয়োজনে একটি নির্দিষ্ট সম্প্রদায় বা আন্দোলনকে বারবার ভুলভাবে উপস্থাপন করবেন, তখন আন্তর্জাতিক কূটনীতির টেবিলে আপনার কথা কেউ গুরুত্ব দিয়ে শুনবে না। সত্যিই তাই। ভারত ঠিক এই জায়গাতেই নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে। একদিকে তাদের বৈধ ক্ষোভ ছিল, ১৯৮৫ সালের রক্তাক্ত ইতিহাস ছিল, কিন্তু অন্যদিকে দেশের ভেতরের রাজনৈতিক স্বার্থপরতা সেই বৈধ ক্ষোভকে আন্তর্জাতিক মঞ্চে সম্পূর্ণ হালকা করে দিল। এই সম্পূর্ণ আলোচনা থেকে একটি বিষয় আমাদের কাছে খুব স্পষ্টভাবেই ফুটে উঠছে, তথাকথিত লিবারেল ইন্টারন্যাশনাল অর্ডারের বা উদারপন্থী বিশ্ব ব্যবস্থার ভিত্তি আসলে কতটা ভঙ্গুর এবং ঠুনকো। একদম। আমরা সাধারণ মানুষ প্রায়শই আন্তর্জাতিক রাজনীতিকে মানবাধিকার বা আইনের চোখে দেখি। আমরা ভাবি জাতিসংঘ আছে, আন্তর্জাতিক আইন আছে, কাউন্টার টেররিজম রেজিমের কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেখানে সবার জন্য সমান বিচার হবে। কিন্তু পর্দার পেছনের আসল ছবিটা সম্পূর্ণ আলাদা। এর পেছনে কাজ করে দেশের অভ্যন্তরীণ ভোট ব্যাংক বাঁচানোর মরিয়া চেষ্টা আর নির্লজ্জ গ্লোবাল পাওয়ার প্লে। মানে নিয়মগুলো সবার জন্য সমান নয়। একদমই নয়, বরং তা ক্ষমতার উপর নির্ভরশীল। যে শক্তিশালী, আইন তার জন্য একরকমভাবে বাঁকানো হয়, আর যে দুর্বল বা গ্লোবাল পাওয়ার ডাইনামিক্সের কেন্দ্রে নেই, আইন তার জন্য অন্য রূপে আবির্ভূত হয়। পশ্চিমা বিশ্ব যখন নিজেদের স্বার্থে গুপ্তহত্যা করে তখন সেটা হয়ে যায় আত্মরক্ষা, আর অন্য কেউ করলে সেটা হয়ে যায় চরম মানবাধিকার লঙ্ঘন। এটাই রূঢ় বাস্তব। আর এখানেই আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় চিন্তার খোরাকটা লুকিয়ে আছে। আমরা আবার সেই শান্ত পার্কিং লটের কথায় ফিরে যাই, যেখান থেকে আমাদের শুরু হয়েছিল। একটা খুন, চারদিকে পুলিশ টিপ, কিন্তু এর পেছনে সত্যটা কতটা ভয়ঙ্কর একবার ভেবে দেখা যাক। যদি পশ্চিমা দেশগুলো নিজেদের তৈরি আন্তর্জাতিক নিয়ম নিজেরাই দিনের পর দিন ভাঙে, নিজেদের স্বার্থে আন্তর্জাতিক আইনকে দুমড়ে মুচড়ে দেয়, আর ভারত বা চীনের মতো উদীয়মান শক্তিগুলো যদি তাদের দেখে শেখে এবং ঠিক একইভাবে আধিপত্যবাদীদের অনুকরণ করে অন্য দেশের সার্বভৌমত্ব নির্দ্বিধায় লঙ্ঘন করতে শুরু করে, নিজেদের খেয়ালখুশি মতো রাজনৈতিক বা কৌশলগত প্রয়োজনে টার্গেট কিলিং চালায়, তবে কি আমরা এমন এক পৃথিবীর দিকে এগোচ্ছি যেখানে আন্তর্জাতিক আইন বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না? যদি সবাই নিজেদের সুবিধামতো আইন ভাঙে এবং ক্ষমতা দিয়ে সেটাকে জায়েজ করার চেষ্টা করে, তবে কি পুরো বিশ্ব ব্যবস্থাই এক চরম এবং ভয়াবহ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে না?